করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এর মধ্যে সীমিত করা যায়। কিন্তু আমাদের ইতিহাস চর্চার দৈনিক হচ্ছে এই যে আমরা এই কিছু অহেতুক তর্ক অগুরুত্বপূর্ণ তর্ককে আমরা গত 53 বছর ধরে প্রধান তর্ক হিসেবে দেখতে পাচ্ছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতার ঘোষণা পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের মহানায়ক পরিবর্তন হয়ে যায়। কিন্তু যে জনগণ, এই গরিব দেশের যে জনগণ, গরিব জনগণ যারা এই ইতিহাসের সত্যিকারের মহানায়ক, আমরা তাদের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলোর, প্রচলিত রাজনৈতিক দলগুলোর সার্বক্ষণিক অন্যায় সংঘটিত দেখছি। একদিকে তারা আমাদের ইতিহাসের সমস্ত অর্জনকে আত্মসাৎ করছে আমাদের রাজনৈতিক দলগুলো, অন্যদিকে তারা এই ইতিহাসের যারা প্রধান কারিগর এদেশের জনগণ, সেই জনগণকে বঞ্চিত করে যাচ্ছে। এটা 53 বছর ধরে এটা করছে। এই জনগণ এবং বৃহত্তর জনগোষ্ঠী, বিশেষত ছাত্র সমাজ, শ্রমিক জনগোষ্ঠী, কৃষক জনগোষ্ঠী, তাদেরকে বঞ্চিত করা, তাদের অর্জনকে আত্মসাৎ করা রাজনৈতিক দলগুলোর দ্বারা কিংবা ক্ষমতার বিভিন্ন পক্ষের দ্বারা, এটাই হচ্ছে বাংলাদেশের ট্র্যাজেডি। গত 53 বছর ধরে আমরা ভেবেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পরে, এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে এই ধারা থেকে আমরা বেরোতে পারবো এবং এবার রাজনৈতিক দলগুলো আসলে রাষ্ট্রমন্ত্রী হয়েছে, এই যে আইনমন্ত্রী হয়েছেন, আপনাদের এই আসনের পেছনে এখন ছোট ছোট জনগণের রক্ত আছে। কিন্তু সেই জনগণকে পাল্টা আপনারা কিছু একটা দিচ্ছেন, আপনারা বরং তাদের অর্জনগুলোকে আত্মসাৎ করে যাচ্ছেন। কিন্তু এবার সেটা থেকে আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে 90 যেভাবে 3 জোটের রূপরেখা কিংবা শাহাবুদ্দিন সরকারের উদ্ভাসী টাস্ক ফোর্স, সফটওয়্যার টাস্ক ফোর্স, সেগুলোকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসে আউটসাইড ডিনাই করেছে, আউটসাইড বাতিল করে দিয়েছিল, এবার বিএনপি সেখান থেকে বেরিয়ে আসবে। এবং বাংলাদেশের জনগণ কিন্তু বারবার বিএনপি ইতিহাসের বরপুত্র করেছে, বারবার কিন্তু বিভিন্ন পরিবর্তনের বেনিফিশিয়ারি বিএনপি হয়েছে। আপনি যদি বাংলাদেশের পালাবদল দেখেন, প্রত্যেকটা পালাবদলের পরে, 75-এর পালাবদলের পরে, 90-এর পালাবদলের পরে, 24-এর পালাবদলের পরে, প্রত্যেকবার আসলে বিএনপি এখানে মানে ওই বেনিফিশিয়ারি হয়েছে। কিন্তু তারা বারবার জনগণের সাথে যেটা জনগণকে দেওয়ার কথা সেটা তারা দেয়নি। তারা যেটা স্বাধীন একটু আগে বলেছেন যে কথা আমাদের সরকারের ব্যবস্থার দিকে চাইলেন, সেগুলো তাদের কিন্তু আন্দোলন হয়েছে। তারা টাস্ক ফোর্স গুলো, যে সাংবিধানিক সরকারের যে টাস্ক ফোর্স, সেগুলো তারা বাস্তবায়ন করেন। এবং এই কারণে এবার জুলাই সনদ নিয়ে যখন আমরা কাজ করছি জাতীয় তদন্ত কমিশন, তখন কথা উঠেছিল যে শুধু রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে ভরসা করা যাবে না। এই কথাটা কারা বলেছে? রাজনৈতিক দলগুলোই বলেছে যে আমাদের ইতিহাস আছে জনগণের সাথে বেইমানি করা, কাজে আমাদের আমরা একটা প্রেসক্রিপশন বানিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, এবং সেটা রাজনৈতিক দলগুলো হাতে ছেড়ে দেবো, যারা ক্ষমতায় যাবে তারা খুব খুশি খুশি মনে সেই সংস্থাগুলো বাস্তবায়ন করবে। আমরা তো ভালো না, কাজে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপনারা জানেন, আপনারা সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘ সময় এটা কভার করেছেন যে জুলাই সনদ প্রণয়ন হওয়ার পরে কিভাবে সনদ বাস্তবায়ন করা হবে, এটা নিয়েও রাজনৈতিক দলগুলো ইন্টেন্স আলোচনা করেছে, গভীর আলোচনা করেছে। এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা এসেছে, সেখানে আপনার এই গণভোটের কথা এসেছে, এবং সেখানে সংস্কার পরিষদের কথা এসেছে। বিএনপি কিন্তু এগুলোতে এগ্রি করে এসেছে। আপনারা যদি মনে মনে দেখেন, আমি জানি না যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে এখন মনে হয় তিনি এই দেশের জীবন্ত আইন, তিনি এই দেশের জীবন্ত আদালত, তিনি এই দেশের সংসদ, তিনি সরকার, তিনি সবকিছু, ওই তার পরিশ্রিত বাণীর উপরে আর কোনো কথা নাই, এরকম একটা জায়গা আমরা চলে গেছি। তিনি কিন্তু 5 অক্টোবর 2025-এ সাংবাদিকদের সাথে আপনাদের সামনে এসে বলেছিলেন, গণভোটটাকে নিজেদের ক্রেডিট পেশা দাবি করেছিলেন যে গণভোটের কথা আমরাই বলেছি এবং গণভোট হবে, একই দিনে হবে। এবং দেখেন, অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের উপর বিশ্বাস রেখেছিল, বিএনপি সেটার সাথে বিক্রয় করছে। আমরা বলেছিলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছিল, অন্যান্য দল বলেছিল যে আমরা গণভোট আগে করি, কিন্তু বিএনপি বলেছে আগে করা এবং ইলেকশনের দিন করা একই ব্যাপার, সুতরাং আমরা ইলেকশনের দিন করি, এটা ইফেক্ট একই রকম হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পরে যখন একই দিনে হলো, এখন বিএনপি এই গণভোটকে আদালতে তুলেছে এবং এখন তারা এই যে সংসদের মধ্যে গতকালকে যে সংসদীয় বিশেষ কমিটি, তারা আসলে গণভোট তাদের বাতিল করে দিতে চাচ্ছে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য এই ট্র্যাজেডি। এটা হচ্ছে সাপ যেমন নিজের লেজ খেতে খেতে একসময় নিজের মাথাও খেয়ে ফেলে, বিএনপি আজকে সেই দিকে যাচ্ছে যে এই দল, তাদের ইতিহাসে 2বার গণভোট আছে। আমাদের আলোচনা বলেছেন, আমাদের পরিকল্পনা বলেছেন যে বাংলাদেশের দুজন কিংবদন্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, দুজনেই কিন্তু বাংলাদেশের 2বার গণভোটের আয়োজন করেছে। এবং এই বিএনপি গঠনের পেছনে গণভোটের ভূমিকা আছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে যে সকল সাংবিধানিক সংস্কার করেছিলেন, মাশাআল্লাহ বাংলাদেশে 1
একমাত্র মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি যার এই প্রজ্ঞা ছিল যে তিনি রাজনীতিকে ফেরত এনেছেন। আওয়ামী লীগ যখন বাকশাল করে রাজনীতিকে পাথর দিয়েছে, তখন একজন উর্দি করা শাসক এসে তিনি উর্দি ছেড়েছেন। মার্শাল লর মাধ্যমে কোনো উপায় ছিল না, মার্শাল লর মাধ্যমে সংবিধান সংশোধন করতে হয়েছিল, কিন্তু সেগুলোকে আবার তিনি ওই সংবিধান সংশোধনের মাধ্যমে বৈধতা দিয়েছেন, গণভোট আয়োজন করেছেন। এবং আপনি কি জিয়াউর রহমান সাহেবের মানে নীতি এবং কর্মসূচিকে সমর্থন করেন? জনগণের কাছে এই প্রশ্ন তিনি বলেছেন। এখন এই প্রশ্নের মধ্যে তার 19টা প্রশ্ন ছিল। তখন তো সালাউদ্দিন ভাই ছিলেন না, সালাউদ্দিন ভাই এত কমিটির ব্যক্তি ছিলেন না, এটা অনেকে প্রশ্ন করেন যে আমি যে জিয়াউর রহমান 19টা কর্মসূচির মধ্যে 12টা কর্মসূচির সাথে একমত, 7টার সাথে একমত না, তাহলে আমি কিভাবে দেব গণভোটে? আজকে কেউ তার এই কথা বলে যে আমি তো গণভোটে 4টা প্রশ্নের সবার সাথে একমত। এখন আপনি 100টা প্রশ্নের মধ্যে 70টাতে একমত, 30টাতে একমত না, তাতে কি আপনি 70টা ছেড়ে দেবেন? এই কুতর্ক এবং এই সাংবিধানিক কুতর্ক বোঝা মিলে ভরপুর এই কুতর্ক আমরা যে সালাউদ্দিন ভাইকে আমরা দেখেছি ওখানে করেছেন যে গণভোট হচ্ছে গণভোটের সার্বভৌম অভিপ্রায়ের একটা বহিঃপ্রকাশ, সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, সংসদে মানতে বাধ্য থাকবে। তিনি এখন বলছেন গণভোট মানবো, গণরায় মানবো, কিন্তু সাংবিধানিক ভাবে মানবো। সাংবিধানিক ভাবে আপনারা মানবেন যে চুক্তিকে আমরা অপসারণ করতে বললাম, তখন বললেন যে সংবিধান এই মুহূর্তে করার সুযোগ নাই, এখন সংবিধান আছে, সংসদ আছে, আপনার সাংবিধানিক পদ্ধতিটাকে অনুসরণ করছেন না কেন? অনুসরণ করছেন না এই কারণে আমরা বুঝতে পারি আপনাদের নিয়মটা কি। আপনারা তাকে ঠিকই সরাবেন, কিন্তু 1 বছর পর সরাবেন। 1 বছর পর কেন সরাবেন? কারণ এখন যদি আপনারা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেন, আপনাদের দলের অভ্যন্তর রাষ্ট্রপতি বানিয়ে দিয়ে গোপন দৌড়ঝাঁপ হচ্ছে বিভিন্ন সিনিয়র নেতৃত্বের মধ্যে, খবর কিন্তু আমাদের কানে আসে। এটা এখন আপনারা রাষ্ট্রপতি করবেন না কেন? আপনারা এখন রাষ্ট্রপতি করবেন না, কারণ হচ্ছে এখন রাষ্ট্রপতি দেওয়া মানে হচ্ছে এই সরকারের মেয়াদ রাষ্ট্রপতি মেয়াদ সমান হবে। কাজে নির্বাচনের সময় আগে আগে আপনাকে আরেকজন রাষ্ট্রপতি ঠিক করতে হবে, কিন্তু আপনারা চান সামনে নির্বাচনের সময় যেন আপনাদের দলীয় রাষ্ট্রপতি থাকে। এই কারণে চুক্তিকে আপনারা 1 বছর পর সরাবেন, তখন নতুন রাষ্ট্রপতি দেবেন যেন নির্বাচনের সময় আপনাদের রাষ্ট্রপতি থাকে। আপনাদের এই খেলা বাংলাদেশের জনগণ বোঝে না, এরকম মনে করবেন না। আপনারা খেয়াল রাখবেন যে ওই যে মরুভূমির পাখি শিকারের তারাকে অনেকক্ষণ দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে মাথা গুঁজে দেয় বালির মধ্যে, তার ধারণা সে যেহেতু কাউকে দেখছে না, কেউ তাকে দেখছে। আজকে বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বিএনপি যে বিভ্রান্তি এবং গোজামিলের মধ্যে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, তার ধারণা হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। যিনি আজকে মাননীয় স্পিকার, তিনি কিন্তু সত্যিকার কথাটা বলে দিয়েছেন স্পিকার হওয়ার আগে যে আমরা যখন গণভোটে হাতি হয়েছিলাম, কারণ আদারওয়াইজ ওরা ইলেকশন দিল, আর এটাই ছিল ধারণা। এই কারণে তারা এখন বলছে যে গণভোটে তখন রাজি হওয়া আমাদের একটা কৌশলের অংশ ছিল, কিন্তু কোনটা কৌশল, কোনটা সত্য কথা আপনারা বলবেন? আপনারা সংস্কার নিয়ে যে তালবাহানা করছেন, ভুলে গেলে চলবে না যে রিফর্ম ডিনাই মানে হচ্ছে রিফর্ম ডিনাইড। আপনারা সংস্কারকে অস্বীকার করা দিয়ে যাচ্ছেন এবং ওই দেখেন গুমের বিরুদ্ধে মানে গুম প্রতিরোধের জন্য যে অধ্যাদেশ হয়েছে, আপনার মানবাধিকার যে অধ্যাদেশ হয়েছে, বিচারক নিয়োগের যে অধ্যাদেশ হয়েছে, গত অন্তর্বর্তী সরকার করেছে, তারপরে আপনার গণভোট অধ্যাদেশ, সেগুলো তারা বাতিল করে দিতে চাচ্ছে। গুমের অধ্যাদেশ এবং গুমের অধ্যাদেশের মধ্যে তারা কি আনতে চাচ্ছে? যে গুমের অধ্যাদেশের মধ্যে এরকম একটা কথা ছিল যে ওই মানবাধিকার যে কমিশন বা গুমের যে প্রতিষ্ঠান, গুম প্রতিরোধ করার যে প্রতিষ্ঠান, তারাই আসলে আদালতের মাধ্যমে গুমকারী ব্যক্তিকে অ্যারেস্ট করার ক্ষমতা তাদের থাকবে। সরকার এটা নিজের কাছে নিতে চাচ্ছে। তো বাংলাদেশের অতীতে আমরা গুম কাদেরকে করতে দেখেছি? সরকার এবং সরকারি সংস্থাকে করতে দেখেছি। তাদের হাতে যদি অ্যারেস্ট করার ক্ষমতা থাকে, তাহলে তো এই আইন বা এই অধ্যাদেশ শাখা না থাকা সম্ভব। অন্যদিকে তারা দেখবেন এই যে সুবিধাবাদের রাজনীতি, যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, সেগুলো তারা বাতিল করে দিতে চাচ্ছে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার জন্য তারা স্থানীয় সরকার অধ্যাদেশকে একটা উচিত আকারে এখানে গত সরকারের মাননীয় যে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা তিনি আছেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে তাদেরকে এই অধ্যাদেশটা করতে হয়েছিল। আজকে এই স্থানীয় সরকার অধ্যাদেশকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন না দেওয়া উচিত হিসেবে ব্যবহার করছে। তারা বলছে যে এটাকে আমাদের রিভিউ করতে হবে, ইত্যাদি করতে হবে, এই কারণে নির্বাচনটা একটু পরে হবে। কিন্তু আপনারা যেখানে যেখানে যেগুলো নির্বাচন করার ক্ষেত্রে বাধা হিসেবে আপনারা মনে করছেন, সেগুলো সরিয়ে সংশোধনী করে দ্রুততম সময়ে নির্বাচন দিচ্ছেন না কেন? নির্বাচন আপনারা স্থানীয় সরকার নির্বাচন আপনারা দেবেন না, আমরা বুঝতে পারছি। কারণ দলীয় প্রশাসন ফসাবেন এবং এর মধ্যে দিয়ে মাঠ আপনারা নিজেদের নিয়ন্ত্রণে আনবেন। এর সেটাকে বলেছে কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। কারণ আপনারা ক্ষমতায় বসে আগে প্রশাসন বসিয়েছেন, ইতিহাস আছে। এখন আপনারা ক্ষমতায় বসে প্রশাসনের মাধ্যমে যে প্রশাসন বসিয়েছেন ঢাকা দক্ষিণে, তিনি নির্বাচনের প্রচারণা করছেন মসজিদে মসজিদে গিয়ে। এটা কি কিংস পার্টি না? এই কিংস পার্টি কি করে আপনারা এসপিকে বলছেন কিংস পার্টি? কি কারণে? দুই ছাত্র উপদেষ্টার কারণে, যাদের একজন এসপিতে যোগই দিল না এবং আরেকজন নির্বাচনই করে না। এবং তফসিলে আগে তারা সরে এসছে না। যে নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের দিন পর্যন্ত যিনি ফ্ল্যাগ নিয়ে শপথ নিতে গেছেন এবং আরেকটা ফ্ল্যাগ নিয়ে
শপথ করে নতুন মন্ত্রণালয় দিয়ে বেরিয়েছেন, তখন কি ইন্সপেক্টর কথা মনে করেন? তখন কি মনে হয় না যেটা বিএনপি সুবিধা দিয়েছেন? আপনারা জানেন যে গত সরকারের নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। গত সরকারের এখনই জেনারেল এই সমস্ত অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রণয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই অ্যাটর্নি জেনারেল হয়েছেন এই সরকারের আইনমন্ত্রী। এখন তিনি একটা ডিমেনশিয়া পেশেন্টের মতো আচরণ করছেন, যেন তিনি সমস্ত কিছু ভুলে গেছেন আগে যে তিনি কি কি আগে এগ্রি করে এসেছিলেন। তো এই যে আপনার সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল অফিস দখল করেছিলেন, নিজস্ব অ্যাটর্নি জেনারেল দিয়েছিলেন এবং এখন আবার তাকে আইনমন্ত্রী বানিয়েছেন। সেই আইনমন্ত্রী আবার এই সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন না, বলেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী। কি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। সবচেয়ে অদ্ভুত, বিএনপিকে আমরা মনে করে দিতে চাই এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত ভেলকিবাজি রাজনীতি আমার সাথে করবেন না। রাজনৈতিক প্রসঙ্গে মীমাংসা করতে না পারেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হচ্ছে সংস্কার বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। এই রাজনৈতিক প্রশ্ন যদি সুরাহা করতে পারেন, একটা গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশকে নিয়ে যেতে না পারেন, কোন ধরনের উন্নয়নের ব্যক্তি কিন্তু কোনো কাজে আসবে না। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে এবং সেগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করে না।